এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আমি রাজশেখর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এক্সপ্রেস অনলাইনে। তার পাশাপাশি সকলকে আপনাদের আগাম শুভেচ্ছা জানাই শারদ উৎসবে। হাতে গোনার মাত্র কয়েকটি দিনের অপেক্ষা, তারপরই মা দুর্গার সপরিবারে মর্তে আগমন। চারিদিকে এখন আলাদা উন্মাদনা, আলাদা উৎসাহ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দিন কয়েক পরেই আগামী 2 তারিখ পরের মাসেই হবে মহালয়া, তারপরেই আগামী 10 তারিখ পরের মাসে শুরু হয়ে যাবে সপ্তমী। এতক্ষণ সপ্তমীর পেরিয়ে চলবে অষ্টমী। পুঁথিগতভাবে পঞ্জিকা মতে এবার 3 দিনের পুজো, যদিও প্রশাসনিক মতে 4 দিন। যখন পুজো নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ, যখন মল্ল রাজাদের বাঁকুড়ার বিষ্ণুপুরে তোপধ্বনির মাধ্যমে শুরু হয়ে গেল মায়ের বোধন, তখন যাদের মাটি ছাড়া, যে এলাকার মাটি ছাড়া মা দুর্গার প্রতিমা গড়া হয় না শুরু, তারা আছেন কেমন? তাদের এই মুহূর্তে কি পরিস্থিতি? যে দুর্গার কথা আমরা বলছি, যে মায়ের কথা আমরা বলছি, যে মাকে নিয়ে এত আলাপ, এত আলোচনা, রাজ্য জুড়ে সম্প্রতি আরজি কর নিয়ে এত হইচই, তখন তাদের এলাকার পরিস্থিতি ঠিক কোন জায়গায়? তারাও কিন্তু পুজো করেন, আবার তাদেরও কেউ কেউ পুজো করে। তাদের দুঃখ দুর্দশা, সরকারিভাবে নানান সুযোগ সুবিধা তারা কতটা পান, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের বিষয় দুর্গা পুজো ও দুর্বার। কারা দুর্বার? না, রাজ্যের প্রায় প্রত্যেকটি জেলায় জেলায়, একই সঙ্গে কলকাতার সোনাগাছির মূল সেন্টার সহ রয়েছে বিরাট যৌনপল্লী। যৌনকর্মীরা তারাও তো মানুষ, কিন্তু তাদের নিয়ে এত চুলচেরা বিশ্লেষণ কেন? আর তাদের নিয়ে যারা মূলত কাজটা করেন, অর্থাৎ দুর্বার সমিতি, পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের যে দুর্বার সমিতি, তাদের যিনি এই মুহূর্তে মুখ্য ভারপ্রাপ্ত আধিকারিক, সবটা যিনি এক কথায় 365 দিন 24x7 দেখভাল করেন, এই প্রজন্মের নীলকমল মিশ্র। নীলকমল, তোমাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। অনেক অনেক অভিনন্দন জানাই। শুধু তুমি নও, গোটা দুর্বার পরিবার এবং একই সঙ্গে গোটা রাজ্য জুড়ে যে সমস্ত যৌন কর্মীরা রয়েছেন, তাদের প্রত্যেককে এক্সপ্রেস নিউজের তরফ থেকে শারদ উৎসবের আগে শুধুমাত্র শুভেচ্ছা নয়, আমাদের যৌনকর্মী সমস্ত মায়েদের প্রতি আমাদের অনেক অনেক প্রণাম রইল। আপনারা প্রত্যেকে ভীষণ ভালো থাকুন এবং আনন্দে থাকুন। মা জগৎজননীর কাছে আমরা এইটুকু প্রার্থনা করি। নীলকমল, আমি একেবারে সরাসরি আলোচনায় আসি। সামনেই যেহেতু দুর্গা পুজো, আমরা সকলেই ছোটবেলা থেকে জানি যে যৌনপল্লী, যৌনকর্মীদের এলাকার মাটি ছাড়া মা দুর্গার প্রতিমা গড়া শুরু হয় না। যে রেওয়াজটা দীর্ঘ সময় ধরে চলে আসছে, আজ নয়, যুগের পর যুগ, শতকের পর শতক, দশকের পর দশক, এই রেওয়াজটা এখনো পর্যন্ত কতখানি রয়ে গেছে এবং কিভাবে বিভিন্ন জায়গা থেকে, তোমাদের এলাকা থেকে মাটি নিয়ে যান, এইটা আমরা একটু শুরুতেই জানতে চাইব। প্রথমেই বলি যে দুর্গাপুর দুর্বার সমিতি যে রয়েছে কাদা রোডে অবস্থিত, বিগত 6 বছর থেকে আমরা দুর্গাপুজো শুরু করেছি এবং সোনাগাছিতে যেহেতু এক যুগ হয়ে যাচ্ছে, 10-12 বছর, তো আজ আমি 6 বছর আগে যদি চলে যাই, 6 বছর আগে যখন আমাদের যৌনকর্মী মা মাসিরা, দিদিরা, বোনেরা
সবারই একটা ইচ্ছা থাকে যে পুজোর সময় আমরা অষ্টমীতে সবাই একসাথে অঞ্জলি দেবো, পুজোর বরণ ডালা দেবো, পুরোহিতের সাথে একই বাক্যে একই কথাতে তার সাথে পুষ্পাঞ্জলি দেবো। তো এই সমস্তগুলো আমাদের ভাগ্যে ছিল না। সত্যি করে বলতে আজ 6 বছর আগে আমাদের ভাগ্যে এইগুলো ছিল না। তার কারণটা কি, রাস্তা দিয়ে যখন পুজোর ডালা নিয়ে যেত তখন 5 দিক থেকে কেউ কটূক্তি করতো, ওই দেখ যাচ্ছে ওইখান থেকে। তো সেটাও একটা খুব খারাপ বিষয়, খারাপ লাগতো, আমাদেরও খারাপ লাগতো। পুজোর যে বরণ ডালাটা থাকতো, পুজো হয়ে যাওয়ার পরে তাতে আর কোনো ফল থাকতো না, খালি থালা পড়ে থাকতো। পুরোহিত যখন পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ডাকতো তখন বলে তোমাদেরটা পরে হবে, দাঁড়াও, এরকম বলে বিভিন্নভাবে কাটিয়ে দিত। অষ্টমীর যখন অঞ্জলি দিতে যাবে তখনও তাদেরকে কোনো রকম না জানিয়ে অঞ্জলি হয়ে যেত। বলতো একটা টাইম দিত, সেই টাইমে যখন তারা যেতে পারতো না তার আগে ওরা করে দিত জিনিসটা। তো যাই হোক, আমাদের দুর্বার মহিলা সমন্বয় কমিটি যে মুখ্য উপদেষ্টা ডক্টর সমরিত জানা, আজ জানা সাহেবেরই কৃতজ্ঞতায় আমরা দুর্গাপুজো শুরু করেছি। আজ সেন্ট্রাল অফিসে 12 বছর থেকে মানে একযুগ হয়ে গেল পুজোর, এবং দুর্গাপুর দুর্বার সমিতির এটা নিয়ে 6 বছরের পদার্পণ। তো প্রথমত আমরা এই পুজোতে যে বাজেটটা করেছি প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি আমাদের বাজেট রয়েছে। তার সাথে সাথে আরও একটা জিনিস বলে রাখা ভালো, এতে আমাদের এই যে টাকাটা কোনো বাইরের থেকে আসে না, একমাত্র যৌনকর্মী দিদিরা তারাই তাদের পেশার কাজ থেকে কিছু কিছু টাকা আমাদেরকে দেয়, এবং সেই টাকাতেই তারা পুজোটা করে। পুজোতে মেয়েদের অনেক রকম আমরা অ্যাক্টিভিটি দেখতে পাই, যেমন দুর্গা পুজোতে তাদের যৌনকর্মী যারা সন্তানরা রয়েছে, সন্তানরা বিভিন্নভাবে নাচ গান এইগুলো করে থাকে উদ্বোধনের দিনে। তারপর পঞ্চমী থেকে শুরু হয়ে যায় আমাদের পুজো। পঞ্চমী থেকে একাদশীর দিনে যেহেতু মেয়েরা সারা রাত জেগে পেশায় ব্যস্ত থাকে, ওই জন্য আমরা বিসর্জনটা করতে পারি না। আমরা বিসর্জন করি তার পরের দিন, দ্বাদশীর দিনে। দ্বাদশীর দিনে সমস্ত মেয়েদের আগমন হয়, একসাথে আসে, সিঁদুর খেলা খেলি, তারপর ঠাকুর নিয়ে বিসর্জন করা, আনন্দ উৎসব হইচই, সে এক অন্য ধরনের দৃশ্য আমাদের কাদার রোড দুর্বার সমিতিতে আমরা পেয়ে থাকি। এটা একটা ছবির কথা আমরা শুনলাম নীলকমল, এবং একটা অসাধারণ এবং এক অদ্ভুত অভিজ্ঞতার কথা তুমি শোনালে। এরপর আসি, যেহেতু তোমার মধ্যে একটা আলাদা অনুভব কাজ করছে, আলাদা একটা আন্তরিকতা কাজ করছে এই পুজোটার সঙ্গে, এবং চারিদিকে যতই দুর্গাপুজো হোক না কেন নিজের পাড়া, নিজের মহল্লা, নিজের বাড়ির পুজোর একটা আলাদা অনুভূতি থেকে থাকে। এবং যেখানে তুমি যে কথা বলছিলে যে একটা সময় তোমাদের মায়েরা, তোমাদের কাকিমারা, তোমাদের দিদিরা, বোনেরা, আমাদেরও তারা কোথাও পার্শ্ববর্তী এলাকায় যেতে পারতো না। আমি শুরুতে ঠিক যে জায়গাতে গেছিলাম, আমি এটা একটু জানতে চাইবো যে এটা কিন্তু অনেকেই শুনেছেন, কিন্তু বাস্তব ছবিটা কিন্তু নীলকমল এখনো অনেকের কাছে কিন্তু অজানা। এই যে কোনো মানে পারিবারিক যে পুজো, বাড়ির যে পুজো, এবং আমরা জানি, আমরা শুনেছি বিভিন্ন পত্রপত্রিকায় বইয়ে লেখা রয়েছে যে যৌনপল্লী এলাকার যৌনকর্মীদের মায়েদের সেইখানকার যে ভূমির যে মাটি, সেই মাটি ছাড়া মায়ের মূর্তি গড়া হয় না, কাঠামোতে মাটি ওঠে না। এই যে একটা দীর্ঘ সময় ধরে চলে আসছে, আচ্ছা এই কনসেপ্টটা কি এখনো পর্যন্ত চলে আসছে? এখনো আছে। আচ্ছা, কিভাবে আসেন তারা, এসে কি বলেন এবং কারা আসেন? বিভিন্ন রকম পুজো কমিটি আসে। আচ্ছা, পুজো কমিটি আসার পরে আমাদের কাছে বলে যে আমরা এই যৌনপল্লী থেকে মাটি নিতে যাই, এবং তারা আসার পরে মাটি নেয়, আমরা তাদেরকে স্বেচ্ছায় মাটি দিই। এমনকি অনেক রকম যারা প্রতিমা আমাদের নির্মিত করে, আচ্ছা, তারাও আমাদের কাছে এসে বলে যে আমরা ঠাকুর তৈরি করব, আমাদেরকে একটু হলেও মাটি দাও। মাঝে আমরা যেহেতু কলকাতায় আমাদের উঠেছিল অনেক দিন আগেও, যখন আমরা আমাদের পুজোর পারমিশন পাইনি, যখন ডক্টর জানা, যিনি আজ কোভিডে মারা গিয়েছেন, উনি যৌনকর্মীদের হয়ে এতটাই লড়াই করেছেন, এই আমরা হাইকোর্টে কেস পর্যন্ত করেছিলাম
যে হাইকোর্টের কেসে আমরা জয়ী হয়েছি এবং সরকারকে বাধ্য করা হয়েছে যে আমাদেরকে পুজো করার পারমিশন দেওয়ার জন্য। মানে এটা কি কোথাও পারমিশন দিচ্ছিল না? কোথাও না, মানে সোনাগাছিতেও দিচ্ছিল? সোনাগাছিতেও দেয়নি। আজ 12 বছর আগে, আচ্ছা, প্রায় 16 বছর আগে আমরা যখন প্রথম পুজো করতে যাই তখন প্রশাসনিক বিভাগ থেকে আমাদেরকে বাধা দেয়। আচ্ছা, বাধা দেওয়ার পরে বিভিন্ন রকম বাধাটা দেওয়ার কারণটা কি ছিল? 12 বছর আগে তো শুরু হয়েছিল সোনাগাছিতে। তোমরা যখন এখানে শুরু করলে মানে দুর্গাপুরে, সেটা 6 বছর আগে, তোমরা যখন প্রথম ভাবলে তো প্রশাসন থেকে কি বলা হচ্ছিল, মানে নাটাই বা কেন? আমাদের দুর্গাপুরে প্রশাসনিক বিভাগ থেকে আমরা সব রকম সাহায্য পেয়েছিলাম। আচ্ছা, সেই টাইমটাই আমাদের একটা এসআরবি বোর্ড আছে, স্বশাসিত বোর্ড। আচ্ছা, সেই স্বশাসিত বোর্ডে আমরা 40-60 একটা কম্বিনেশন রাখি। কি রকম? যেখানে 40% থাকে নন কমিউনিটির লোক এন্ড 60% থাকে কমিউনিটির লোক। 60% কমিউনিটি নন কমিউনিটির লোক বলতে 40% নন কমিউনিটির লোক বলতে যেমন উকিল হতে পারে, এলাকার পৌরপিতা হতে পারে, জাজ হতে পারে, ডাক্তারবাবু হতে পারে, বাইরের কোনো রকম যে কেউ হতে পারে। আর 60% যৌনকর্মী এবং যৌনকর্মী সন্তানরা। আচ্ছা, এই একটা 9 জন বা 7 জন বা 11 জনের এরকম একটা বোর্ড হয়। তো এই বোর্ডের মূলত কাজ হচ্ছে পাচার রোধ করা, এবং এই বোর্ডের প্রেসিডেন্ট হচ্ছে আমাদের বর্তমানের দুর্গাপুরের নগর নিগমের আমাদের যারা আধিকারিক রয়েছেন ধর্মেন্দ্র যাদব মহাশয়, উনি আমাদের বোর্ডের প্রেসিডেন্ট রয়েছেন। আচ্ছা, সেই টাইমে উনি কাউন্সিলর ছিলেন এবং তখন আমাদের প্রশাসনিক বিভাগ থেকে আইসি ছিলেন সুদীপ্ত প্রামাণিক। আচ্ছা, সুদীপ্ত প্রামাণিক বাবু ছিলেন তখন আমাদের ওয়ারিয়া আইসি। তো স্যার তখন স্যার এবং এই ধর্মেন্দ্র যাদব, এই দুজনারই মূলত প্রচেষ্টাই এবং মূলত অবদান বলতে পারি আমরা দুর্গাপুরে পুজো শুরু করতে পেরেছি। আচ্ছা, আমি এবার একটু আসি যে এই যে 6 বছর ধরে ধরো দুর্গাপুজো হচ্ছে, দুর্গাপুরের যে সময়কালে দুর্গাপুর গড়ে উঠছে, কলকারখানা তৈরি হচ্ছে, সেই সময়কাল থেকে আমরা জানি যে দুর্গাপুরে কাদা রোডে এই যৌনপল্লী এলাকাটা গড়ে উঠেছে। আমরা একটা সময় জানতাম নীলকমল যে এই যৌনপল্লী সেটা দুর্গাপুর হোক, সিউড়ি হোক, বিষ্ণুপুর হোক, স্পেশালি আসানসোলের কুলটির নিয়ামতপুর হোক, দিশা হোক, এদেরকে নিয়ে একটা বিরাট একটা ঝামেলার পরিস্থিতি তৈরি হতো কোনো না কোনো ঘটনাকে কেন্দ্র করে। কখনো পুলিশি অত্যাচার, কখনো সেখানে মাফিয়াদের অত্যাচার, কখনো স্থানীয় নেতৃত্বের অত্যাচার, কখনো এলাকার মানুষ গিয়ে সেখানে অত্যাচার করত, নানান রকম বিভিন্ন ধরনের সমস্যা বাঁধাতো। যারা যৌনকর্মী তারা নানান ধরনের সমস্যার মধ্যে পড়তেন। তুমি যখন বড় হচ্ছ সেই সময় ছবিটা কি দেখেছো, আজকের ছবিটা কি দেখছো? এই পরিপ্রেক্ষিতে যদি বলতে যাই তাহলে আমাকে অনেকটাই ফ্ল্যাশব্যাকে যেতে হবে যখন আমার জন্মটা হয়নি। আচ্ছা, আমার শোনা কথা। আচ্ছা, ডক্টর জানা, যিনি ডক্টর সরজিৎ জানা, যিনি হচ্ছেন এখন যেহেতু সে বারবার করে আমি বলছি সে মারা গিয়েছেন, আমাদের একটা কষ্ট রয়েছে বোনের ভিতরে যে আজকে দুর্বার যে তৈরি করেছেন, যা নিজের হাতে করা দুর্বার, ডক্টর সরজিৎ জানা, তিনি কোভিডে মারা গিয়েছেন, আমাদের ভিতরে আর নেই বর্তমানে। তো উনি ছিলেন একজন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একজন সমীক্ষার একটা 14 জনের টিম তৈরি করা হয়েছিল। তো ওই 14 জনের টিমের ভিতরে ডক্টর জানাও ছিলেন একজন রিসার্চ অফিসার। আচ্ছা, তো উনি তখন সোনাগাছিতে ওই 14 জনের টিমের সাথে একটা রিসার্চ করতে যান। রিসার্চ করতে যাওয়াতে ওইখানে দেখেন বিভিন্ন যৌনকর্মীরা যারা রয়েছেন, বাবুদের অত্যাচার, পুলিশি অত্যাচার, দালালদের অত্যাচার, নেতাদের অত্যাচার, বিভিন্ন রকম অত্যাচারে তারা ওইখানে চাপে পড়ে থাকতো। এবং তাদের বাবুরা বিশেষ করে কি করতো, তারা যেটুকু টাকাটা ইনকাম করতো তাদের ছেলে মেয়েকে কি খাওয়াবে, ওই বাবু মদ খেয়ে এসে তার কাছ থেকে টাকাটা কেড়ে নিয়ে চলে যেত। ওরকম প্রচুর কেস রয়েছে, মার্ডার, এরকম প্রচুর ঝামেলা রয়েছে। তো স্যার তখন সিদ্ধান্ত নেয় যে এরা সত্যি অসহায় অবস্থায়, অ্যাকচুয়ালি দূর থেকে সর্ষের ফুল ঘন লাগে একটা আছে না, প্রবাদ আছে। তো দূর থেকে আমরা যৌনপল্লীটাকে যেভাবে ভাবি, ভিতরে ঢুকলে কিন্তু তার থেকেও সম্পূর্ণটা আলাদা। তো জানা সাহেব যখন ঢুকলেন ওইখানে, ওনারা একটা টিম তৈরি করলেন 21 জনের যৌনকর্মীদেরকে নিয়ে সোনাগাছিতে। আচ্ছা, সেই টিম দুর্বারের নামে পরিচয় হলো এবং আস্তে আস্তে তারা বিভিন্নভাবে কাজ করতে লাগলো। তাদের প্রথমত মূলত কাজ ছিল যে তাদেরকে HIV/AIDS থেকে বাঁচানোর। আচ্ছা, এটা হচ্ছে তাদের মূলত প্রধান কাজ। তারপরে হচ্ছে যে সমস্ত অত্যাচারগুলো, পুলিশের অত্যাচার, মস্তানদের অত্যাচার, দালালদের অত্যাচার, বাবুদের অত্যাচার,
এই সমস্ত অত্যাচার প্রতিরোধ একটা টিম তৈরি হলো। এরপরে কলকাতায় যখন শুরু হলো আমাদের এই দুর্বারের কাজ, তখন এটা বিভিন্ন বিভিন্ন জেলায় জেলায় আমাদের ছড়িয়ে দেওয়ার একটা কর্মসূচি হলো। তো আজ বর্তমানে দুর্বার পশ্চিমবাংলার 54টা জায়গায় আমাদের শাখা কমিটি রয়েছে। আচ্ছা, তার ভিতরে দুর্গাপুর একটা, আমাদের আসানসোল আছে, সিউড়ি আছে, বিষ্ণুপুর আছে, বর্ধমান আছে। তো এই সমস্ত জায়গাগুলো আমাদের পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানের ভিতরে রয়েছে। যদি আমরা ওই সাইডটাই চলে যাই নদিয়ার দিকে, ওইখানে কানলা আছে, শান্তিপুর আছে। আমাদের এই সাইডটায় এলে বাঁকুড়া আছে, বিষ্ণুপুর আছে, বাঁকুড়া আছে, বাঁকুড়াতেও আছে। হ্যাঁ, বাঁকুড়াতে অ্যাকচুয়ালি কি হয়, আমাদের দুর্গাপুরেরই কিছু কিছু যৌনকর্মী যারা বয়স্ক, তারা কি করে ওই রাতের অন্ধকারে ওইখানে যায়। হোটেল কিছু আছে, বর্তমানে সেটাও বন্ধ হয়ে পড়ে রয়েছে। বন্ধ হয়ে পড়ে থাকার কারণ ওনার ওই জন্য নতুন প্রশাসনিকভাবে চাপ দিয়েছে, তারা এখন আর পেশায় যুক্ত হতে পারছে না, তাদেরও অবস্থা শোচনীয় এখন। তো আমরা চেষ্টা করছি কিভাবে কি করা যায়, যেহেতু ওনারা মানে আমাদের কাদারোর যৌনপল্লীতে কি হয়, এখানে ঘরে ঘরে পেশা হয়, ঘরে মেয়েরা থাকে, মেয়েরা বৃষ্টির হাত থেকে, সাপ ব্যাং ট্যাং সবের হাত থেকে রেহাইটা পায়। ওইখানে কিন্তু সেই রকম সিস্টেম নেই, তারা জঙ্গলের ভেতরে, হ্যাঁ বাঁকুড়ায়, তারা জঙ্গলের ভিতরে ছোট্ট একটা কুড়ে ঘর, সেই কুড়ে ঘরে একটা দোকানের মতো থাকে এবং কোনো রকম ক্লায়েন্ট এলো তো ক্লায়েন্টকে নিয়ে তাকে জঙ্গলের ভিতরে যেতে হয়। জঙ্গলের ভিতরে ছোট্ট পাড়া একটা তিরপল বেছানো, সেই তিরপলের ভিতরে তাকে তার পরিশ্রম করতে হয়। তাকে পরিশ্রম করার পরে দুটো পয়সা সে পেলো, সেই পয়সাতেই তার গোটা পরিবারটা চলছে। তার বয়স্ক বাবা মা, তার বাচ্চা কাচ্চার স্কুল, পড়াশোনা, তারপর হচ্ছে খাওয়া দাওয়া, সমস্ত কিছু তাকে ওই টাকাটার ভিতরেই রোজগার করতে হয়। কিন্তু বর্তমানে যিনি আধিকারিক রয়েছেন এখন, উনি প্রচণ্ড চাপে রেখে দিয়েছেন, কোনো রকমভাবেই পেশা হচ্ছে না, ওইখানে বন্ধ রয়েছে, মেয়েরা যেতে পারছে না, ভয় পাচ্ছে। তো সেই জায়গার থেকে আমরা চেষ্টা করছি কিভাবে কি করা যায়, এখনো পর্যন্ত কোনো রকম রেসপন্স ওই দিক থেকে আমরা পাইনি। তো এরকম বিভিন্ন জায়গায় রয়েছে। আরও একটা টিম আছে, যেমন আমাদের দুর্গাপুর কাদারোরই একদম বয়স্ক, যাদের বয়স হচ্ছে প্রায় 55, 56, 50 অ্যাবাভ 50 বলা যেতে পারে। তো ওই 50-এর উপরে যারা আছে, তারা দুর্গাপুর থেকে আমাদের কাদার থেকে একটুকু আগে গিয়ে যে সিমেন্ট পার্কটা আছে, সেই সিমেন্ট পার্কের ওখানে ডিপু বলে, মানে ডিপু আছে, কয়লা ডিপু, সেই ডিপুতেও মেয়েরা কিছু কিছু পেশা যায় রাত। ওই রাত 12টা নাগাদ গেল এবং ভোর নাগাদ চলে এলো। ওই টাকাসদের সাথে তাদের ডিলটা হয়। তো তাদের ক্ষেত্রে মোটামুটি এখন ঠিক আছে, তারা 2-1 পয়সা ইনকাম করতে পারছে, বাচ্চাদের ফ্যামিলিদের মুখে খাবার তুলে দিতে পারছে। কিন্তু সব থেকে শোচনীয় এখন বাঁকুড়াটা, আমাদের বাঁকুড়া নিয়ে একটু টেনশনে আছি আমরা। আমি একটা কথাই, আমি খুব খোলামেলা কথাতে আসি। একটা কথা বলতে কোনো দ্বিধা নেই নীলকমল, যে যারা এই পেশায় আসছেন তাদের অনেকগুলো কিন্তু পন অ্যান্ড কনস আছে, অনেকগুলো কারণ আছে। একদম, কেউ স্বইচ্ছায় আসে না, কেউ আসে না। স্বইচ্ছায় সবাই আসে তো। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় পুলিশ প্রশাসনের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে দেখা যায় যে কেউ কারো মারফত হয়ে হাত বদল হয়ে চলে আসে। এক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে থাকে দুর্বার, আমরা যতদূর জানি। এবং আরেকটা চলে আসে কোনো না কোনো রকম ভাবে সে এই পেশার সঙ্গে যুক্ত হয়ে যায়। আমি একটু জানতে চাইছি যে মূলত কোথাকার মহিলারা এখানে বেশি আসেন দক্ষিণবঙ্গের কালচারে, এবং যারা আসেন এই পেশার সঙ্গে যুক্ত হন, কারণটা কি কি থাকে মূলত? কারণ দেখো, আমার তোমার কাছে এই জন্যই জানার, কারণ তুমি যে সংস্থার সঙ্গে যুক্ত দুর্বার, আজ কিন্তু দুর্বার শুধুমাত্র এইডস HIV-র পক্ষেই শুধু আন্দোলন মানে বিপক্ষে আন্দোলন করছে এমনটা নয়, বা এই নিয়ে আন্দোলন করছে এমনটা নয়। তোমরা এখন প্রচুর কাজ করছো, এবং একটা সময় মহিলারা এলে অনেক সময় সুবিচার পেত না। আজকে দুর্বার কিন্তু এই একটা জায়গা তৈরি করে দিয়েছে। আমি জানতে চাইছি যে ধরনের মহিলারা এখানে আসেন, মূলত কি ধরনের জায়গা থেকে আসেন, কেন আসেন, কি পরিস্থিতিতে তাদেরকে এই পেশাটাকে বেছে নিতে হয়? প্রথমত যে সমস্ত মহিলারা আমাদের কাছে আসে, আমরা প্রথমে তাকে একটা কাউন্সিলিং হয়। আমাদের যে বোর্ড আছে, বোর্ডের মাধ্যমে আমাদের প্রজেক্টের একজন কাউন্সিলর থাকে, যে MSW কমপ্লিট করা, সে কাউন্সিলিং করে মেয়েটাকে। তার কোথায় বাড়ি, কিভাবে সে এসছে, কেন এসছে, এর আগে অন্য কোথাও পেশা করেছে বা কোনো কাজ করেছে কিনা, অন্য কোনো কাজ করেছে কিনা, তার বাড়িতে কে কে আছে, তার বাচ্চা টাচ্চা আছে কিনা। সে যদি অন্য আমি যেহেতু ফরম্যাটটা নিয়ে আসিনি, নাহলে ফরম্যাটটা দেখাতাম,
ওই ফরম্যাটে সবকিছু তোলা হয়। সেই মেয়েটাকে জিজ্ঞেস করা হয়। আমাদের দুর্বারের পক্ষ থেকে অনেক রকম সুবিধা আছে। সুবিধা আছে বলতে আমরা যৌনকর্মী দিদিদেরকে সেলাই শেখাই, আচ্ছা, নাচ শেখাই। কেউ যদি নিজে স্বনির্ভর হতে চায় তাকে আমরা স্বনির্ভর করার জন্য সব রকম প্রচেষ্টা করে থাকি। আচ্ছা, তো এরকমই আমরা ওই ফরম্যাটে সব তুলে থাকি। তাকে পুরোপুরি জানতে পারি তার কাছ থেকে যে সে কোথায় থেকে এসছে, কেন এসছে, কিসের জন্য এসছে, আদৌ সে এই পেশা করতে চায় কি না, বা যদি না চায় তাকে কিভাবে আনা হলো। আমরা মোটামুটি এরকম প্রচুর মেয়েকে বাড়ি পৌঁছে এসেছি যারা নিজেদের ইচ্ছায় এই পেশা করতে চায় না। আমাদের কাছে প্রপার এভিডেন্স আছে। আমরা পুলিশের সহায়তায় কখনো চলে আসে, তারা যেভাবে আসে দালাল চক্র। আচ্ছা, দালাল চক্রটা হচ্ছে কি, বাংলাদেশ, বারাসাত, মানে টোটালি কলকাতার ওই সাইডটা। আচ্ছা, ওই সাইডের থেকে মেয়েরাদেরকে ভুলিয়ে ভালিয়ে কাজ দেবো, এই দেবো, ভালো কাজ আছে, নার্সিংয়ের কাজ আছে, ঘর মোছার কাজ আছে, এত টাকা দেবো, চলো ভালো কাজ বলে তাকে নিয়ে এলো। নিয়ে তাকে ফোর্সলি 2-3 বার পেশা করালো। আচ্ছা, পেশা করিয়ে দেওয়ার পরে তাকে বললো যে এরকম একটা লাইন পাড়া আছে, চলো ওইখানে ভালো টাকা ইনকাম হবে। ঠিক আছে, মেয়ে তখন বাধ্য হয়ে, আর তো কোনো উপায় থাকে না, সে সমাজে মুখ দেখাবে কি করে, তার ভিতরে এরকম একটা ধারণা চলে আসে। সেই ধারণার ফলে সে ওই জায়গায় নিয়ে চলে যেতে থাকে। কিন্তু আমরা ওই ধারণাটা পাল্টাই। দেখো, তুমি যদি না চাও তোমাকে কিন্তু কেউ জোর করে এখানে পেশা করতে পারবে না। আমি একটা ঘটনা বলি। আজ মোটামুটি বছর 5-6 হয়ে গেল। আমি তখন দুর্গাপুর দুর্বার সমিতি এবং আরও 6-7টা জায়গায় টোটাল আমি প্রোগ্রাম ডিরেক্টর ছিলাম। আচ্ছা, কোন জায়গায়? কাঁথি, খড়গপুর, ঘাটাল, হাওড়ার বাঁধাঘাট, দুর্গাপুর, বিষ্ণুপুর, বেশ টোটাল 7টা জায়গার আমি প্রোগ্রাম ডিরেক্টর ছিলাম। তো আমাদের এলাকার থেকে, কাদা রোড থেকে একটা মেয়ে আসে আমাদের কাছে কাঁদতে কাঁদতে, মেয়েটার বাবু আসে যে এরকম ব্যাপার, আমার বউকে ওইখানে আটকে রেখেছে। কোথায় না, হোটেল হোয়াইট হাউস, মুর্শিদাবাদের হোটেল হোয়াইট হাউস। তো আমরা বলি ঠিক আছে, আমরা আমাদের হেড অফিসে জানাই, আমরা একটা গাড়ি করি। তারপরের দিন গাড়িতে করে আমরা যাই, দেখি মেয়েটাকে নর্মালি আমরা এখান থেকে রেস্কিউ করে নিয়ে চলে আসি। ঠিক আছে, ওইটাও ঘটনাটা হয়ে যাওয়ার ঠিক 15 থেকে 20 দিন পর আবার অন্য আর একটা মেয়ে আসে। আমার বোনকে ওইখানে এরকম করে জোর জবরদস্তি আটকে রেখেছে, তাকে পেস্তল এবং চাকু দিয়ে জোর করে পেশা করাচ্ছে। তখন হয়ে যায় আমাদের মাথাটা খারাপ যে জোর করে তো কেউ পেশা করাতে পারবে না। আমরা তখন আমাদের হেড অফিসে জানাই। হেড অফিস থেকে সিআইডির সাথে কন্ট্যাক্ট হয়, কলকাতা সিআইডির সাথে কন্ট্যাক্ট হয়। সিআইডির সাথে কন্ট্যাক্ট হয়, আমরা গঙ্গার পাড়ে, বহরমপুর গঙ্গার পাড়ে একসাথে একত্রিত হয়। দুটো টিম হয়, একটা দুর্গাপুর থেকে আমরা টিম করে যাই, একটা সিআইডির সাথে আমাদের কলকাতার দিদিরা টিম করে আসে। তো দুটো টিম একত্রিত হয়, একত্রিত হয়ে গঙ্গার ঘাটে প্ল্যানিং হয় আমাদের কি করে আমরা যাব না যাব। তো ওইখানকার এলাকার 2-4 জনকে নিয়ে বাইকে করে তাদেরকে আগে পাঠিয়ে দেওয়া হলো। দেখলো হ্যাঁ মেয়ে আছে, হ্যাঁ মেয়ে আছে। তারপরে আমরা চারিদিকটা ঘেরাও করি, হোটেলের পুরো চারিদিকটা ঘেরাও করে সেখানে দেখতে পাই 2খানা বাংলাদেশি মেয়ে, যাদের একটার বয়স 15 বছর, একটার বয়স 17 বছর। একটা হচ্ছে উলোবেরিয়ার মেয়ে, বয়স হচ্ছে 18 বছর, এবং আমাদের দুর্বারের কাদারোটের একটা মেয়ে, যেটা আমাদের খবর পেয়ে যাই, ওই একটা মেয়ে, আর একটা হচ্ছে বনগার মেয়ে। আচ্ছা, হ্যাঁ, ওর বয়স হচ্ছে প্রায় 24-এর কাছাকাছি ছিল। তো টোটাল 6খানা মেয়ে আমরা ওইখান থেকে রেস্কিউ করি। আচ্ছা, রেস্কিউ করে ওই হোটেলটাকে পুরোপুরি সিল করে দেওয়া হয়। তো এরকম হোটেল হোয়াইট হাউসের মতো বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত পশ্চিমবাংলা ছড়িয়ে রয়েছে যে মেয়েরা ওই ফাঁদে পা দিচ্ছে, ওই ম্যানেজার জোর করে আটকে রাখছে, আটকে রেখে পেশা করাচ্ছে। যার ফলে আমরা এখনও পর্যন্ত, আপনি কখনো যদি এআরটি সেন্টার জানি, এআরটি হচ্ছে অ্যান্টি রেট্রিভাল থেরাপি, যেটা হচ্ছে জেলা শাসক হাসপাতালে, জেলা হাসপাতালে থাকে। পুরোপুরি আমি এইচআইভির দিকে চলে এলাম এটা। তো দেখবেন ওইখানে লাইনে যারা দাঁড়িয়ে থাকে অধিকাংশ কিন্তু যৌনকর্মীরা থাকে না। যে আমাদের একটা ধারণা যে এইডসটা মানে এইচআইভিটা যৌনপল্লী থেকে ছড়ায়, এটা নয়, এটা কিন্তু বাস্তবে নয়। আমরা বলে থাকি যে হ্যাঁ এটা ছড়াচ্ছে ওইখান থেকে, কিন্তু আদৌ কিন্তু নয়। এটা কখনো কেউ খেয়াল করে, কাউকে আমি বলছি, কেউ খেয়াল করে কখনোই যদি জেলা হাসপাতালে যাও, দেখবেন ওখানে অ্যান্টি রেট্রিভাল থেরাপির একটা লাইন আছে বা অফিস আছে। সেই অফিসে কিন্তু যে লাইনটা থাকে, মানে লাইনটা এইচআইভি টেস্টের জন্য, হ্যাঁ, ওইখানে কিন্তু অধিকাংশ যৌনকর্মীরা থাকে না।
সাধারণ অনেকেই যায়। সাধারণ অনেকেরও থাকে। আচ্ছা, একটা কথা হচ্ছে, তুমি দুটো কথা বললে, আমি দুটো কথা নিয়ে একটু আসি। একটা কথা হচ্ছে যে তুমি বেশ কয়েকটা সেন্টারের তুমি সেখানে প্রজেক্ট ম্যানেজার হিসেবে ছিলে, ডিরেক্টর ছিলে, প্রজেক্ট ডিরেক্টর হিসেবে তুমি কাজ করেছো। দুর্গাপুর হচ্ছে শিল্পনগরী, আসানসোল হচ্ছে দিশা শিল্পনগরী এলাকা। এখানে বিভিন্ন ধরনের মানুষের যাতায়াত, শিক্ষা, স্বাস্থ্য, সারা ভারতবর্ষের মানুষের নিয়মিত যাতায়াত আছে। তুমি আরো যেখানে কাজ করেছো, অর্থাৎ বিষ্ণুপুর, সিউড়ি, খড়গপুর, মেদিনীপুর, এখানকার যে যৌনপল্লী এলাকার যে কাজকর্ম এবং সেখানকার যে পরিবেশ পরিস্থিতির সঙ্গে দুর্গাপুর, আসানসোল, খনি শিল্পাঞ্চল, এর পার্থক্যটা কোথায়? তোমার কি মনে হয়েছে যে কোথাও একটা পার্থক্য আছে? এরকম পার্থক্য আছে কি, যে মেয়েরা দুটো পয়সা কোনো জায়গায় বেশি পায়, দুটো পয়সা কোন জায়গায় কম পায়। কারণ কি, ক্লায়েন্টের জন্য। আসানসোলের দিকটা যদি আমরা যাই, ওইখানে বিহার ঝাড়খণ্ডের কাস্টমার বেশি। আচ্ছা, ওই দিক থেকে কাস্টমাররা পায়, প্লাস এই দিক থেকে তো যেটা যাচ্ছেই। তো ওইদিকে দুটোই হচ্ছে, যেহেতু বর্ডার সংলগ্ন এলাকা ওইটা। দুর্গাপুরের ক্ষেত্রে শিল্পাঞ্চল আছে এবং আশেপাশে যদি কাস্টমারের কথা বলি আমরা, এই কমলপুর, তারপর হচ্ছে রাজবাঁধ, পানাগড়, বাঁকুড়া, এই সমস্ত এই দিকের কাস্টমাররা বেশি। বিষ্ণুপুরের দিকে যদি আমরা যাই, ওইদিকে ওই আশেপাশের চত্বর যেটা রয়েছে সেই চত্বরেরই কাস্টমার ওইখানে বেশি পাওয়া যায়। খড়গপুর যেটা রয়েছে, বহিরাগত কাস্টমারটা সেখানে না, মানে অর্থের আধিক্যটা সেখানে কিন্তু নেই না। বিষ্ণুপুরে রয়েছে আবার সব ফ্লাইং কাস্টমার আছে, বথেল একটাও পাবেন না। ফ্লাইং কাস্টমার ওইখানে কি ট্রাকার্সরা, আচ্ছা, যে সব মুম্বাই দিল্লিগামী গাড়িগুলো যখন আসছে বা যাচ্ছে, সেই ট্রাকার্সদের সাথেই তাদের ডিল হয়। আচ্ছা, তো বাঁধাঘাটে যেমন বিভিন্ন রকম যারা আমাদের এখান থেকে যাচ্ছে ডেলি প্যাসেঞ্জার, তারা থাকছে, তারপর আশেপাশের সবাই থাকছে, যারা ওইখানে কাজ করে তারা থাকছে, এরকম মিলে। সবথেকে যদি বেশি বলা হয়, যেমন সিউড়ি আছে একটা, সিউড়িতে লোকাল তো আছেই, মানে আশেপাশের চত্বরে তো আছেই, যারা ট্রেনে করে যাচ্ছে, যাওয়া আসা করছে, তাদের ভিতরে সিউড়ির সাবজেক্টটা ভীষণ ওপেন টু অল। অ্যাকচুয়ালি ওদের জায়গাটা তো পুরোপুরি রেলের জায়গা। এই রেল নিয়েও আমাদের অনেকবার আন্দোলন হয়েছে, অবরোধ হয়েছে, কারণ তাদেরকে উচ্ছেদ। আজকে কাদারোড যেমন ডিএসপি ল্যান্ডের ওপরে অবস্থিত, তেমন রেলের ল্যান্ডের ওপরে অবস্থিত সিউড়ি যৌনপল্লী এলাকাটা। তুমি যে ল্যান্ডের কথা বললে, আমি একটু আসি, তারপর অন্য একটা প্রশ্নে আসবো। আচ্ছা নীলকমল, এই যে দীর্ঘ সময় দুর্গাপুরে, যে সময় দুর্গাপুর ইস্পাত কারখানা গড়ে উঠছে, বিভিন্ন মানুষজন সারা পৃথিবী থেকে যাতায়াত করছেন, ঠিক সেই সময়কালের সমসাময়িক সময়ে কিন্তু এই দুর্গাপুরের রেড লাইট এলাকা বলতে যেটা কাদা রোডের, এটা কিন্তু ধীরে ধীরে এই এলাকাটা গড়ে ওঠে। ল্যান্ড হচ্ছে ডিএসপি, এবং আমরা যতদূর জানি যে দুর্গাপুর ইস্পাত কারখানার এক্সপানশনের জন্য, বিস্তারের জন্য তারা কিন্তু পাঁচিল দেওয়া শুরু করেছে বনগ্রামের পর থেকে, এবং সেম অ্যাজ কিন্তু বানপুরেও এটা শুরু হয়েছে। তোমাদের ল্যান্ডটা কিন্তু নিজস্ব ল্যান্ড নয়, ডিএসপির ওপরে একেবারে পরিপূর্ণভাবে তোমাদের ল্যান্ডটা বসে আছে। একটা সময় বস্তির মতো ছিল, পরবর্তী সময়ে ঘর বাড়ি তৈরি হয়েছে, কংক্রিটের হয়েছে। ডিএসপি কি তোমাদেরকে কোনো নোটিশ দিয়েছে উঠে যাওয়ার জন্য? আজ দিয়েছিল, প্রথম নোটিশ এসেছিল সম্প্রতি বছরের মধ্যে না। প্রথম যখন জমি উচ্ছেদ নিয়ে খুব বৃহত্তরভাবে ঝামেলা চলছিল, তখন আমাদেরকেও নোটিশ দিয়েছিল। আচ্ছা, তো আমরাও প্রতিবাদে সামিল হয়েছি, যেহেতু আমরা আলাদাভাবে যৌনকর্মীরা আলাদাভাবে প্রতিবাদ করেছি। আচ্ছা, টিএ বিল্ডিং এ এসেছি, কথা বলার চেষ্টা করেছি যে আমাদের জায়গাটা উঠিয়ে দিলে এত যৌনকর্মী এবং তাদের ফ্যামিলিদেরকে দেখবে কে, প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে এত বছর থেকে আমরা এই এলাকায় রয়েছি, তখন কেন ওঠায়নি? আজ কেউ 70 বছর রয়েছে, কেউ 80 বছর রয়েছে, কেউ 90 বছর রয়েছে। যেমন আমি যদি দেখি আমার দিকটাই, আমার দাদু, আমার বাবা, তারপরে আমি, আমার ছেলে, 4 প্রজন্ম হয়ে যাচ্ছে এখানেই। আমার থেকেও যারা পুরনো রয়েছে, সেই মানুষগুলো যে এলাকায় রয়েছে, তখন কেন আসেনি ডিএসপি? তখন কোথায় ছিল? আজকে দিন দিন যেভাবে আমাদের জনবসতি ভর্তি হয়ে যাচ্ছে, তো তখনও তো ডিএসপির ভাবা দরকার ছিল যে এই জায়গাগুলো আমার পড়ে আছে, আগে থেকে ঘিরে রাখি, যদি কেউ অবৈধভাবে আটক করে বা বাসস্থান নেয়, তো ডিএসপির আগে এটা দরকার ছিল ভাবার, যেহেতু এখন সব কিছুই এলাকায় হয়ে গিয়েছে। কেউ সারা জীবন, মানে একটা যৌনকর্মী আর সারাদিনে ইনকাম করেই বা ক টাকা, তাদের সংসার। এই যে ডিএসপি
ডিএমসি এডিডিএ সরকারি যে একটা নিয়ম এসেছে যে সরকারি জমি খালি করতে হবে, সেই ধরনের কি নোটিশ তোমাদের কাছে কোনো রকম ভাবে গেছে বা ভাঙচুরের কোনো রকম কোনো জায়গা খালি করে দিতে বলেছিল? সম্প্রতি আসেনি, তখন এসেছিল, জায়গা খালি করে দিতে বলেছিল। তো আমরা বলেছিলাম খালি করে দেবো, কিন্তু আমাদেরকে এমন জায়গায় দেয়া হোক বা আমাদেরকে এমন জায়গায় কিছু ব্যবস্থা করে, হ্যাঁ বিকল্প জায়গায় কিছু একটা ব্যবস্থা করে দেওয়া হোক যেখানে মেয়েরা স্বাধীনভাবে পেশা করতে পারে। তারা কি বলছেন দেবো? না, এখনো পর্যন্ত কোনো রকম উত্তর পাইনি আমরা। আমাদের কাছে একটাই, ওনাদের কাছে আমাদের আবদার বলবো না, এটা আমাদের অধিকার। তো আমাদেরকে হয় বিকল্প কিছু করে দিক, না হয় আমাদের এই জায়গাতে লিজে করে দিক। বিকল্প বলতে বিকল্প জায়গা না? বিকল্প জায়গা যেখানে জল থাকবে, ইলেকট্রিক থাকবে, রাস্তা থাকবে, সবকিছুই থাকবে। তোমাদের এখানেও তো ইলেকট্রিক আছে, জল আছে, সবকিছু আছে। সেটা তো মিউনিসিপ্যালিটি দেয়। তার জন্য কি তোমরা কোনো ট্যাক্স প্রদান করো? না, কোনো রকম ট্যাক্স প্রদান করি না। তাহলে তার যে পরিষেবা, তার সেটা ইলেকট্রিক বিলের বিল নাই। আচ্ছা, বিল নাই। জল যেটা দেয় ডিএমসি থেকে দেয় ফ্রি অফ কস্টে। ওকে। রাস্তাঘাটও ফ্রিতে করে দেয়। এটা একটা সরকারি সুবিধা। আচ্ছা, তুমি একটু আগেই বলছিলে যে তোমাদের স্বনির্ভরতার একটা ভাবনা আছে দুর্বারের তরফে, বিভিন্ন যৌনকর্মীদেরকে তোমরা স্বনির্ভরতার একটা দিশা দেখাও, আশ্বাস দাও এবং তাদেরকে দিশা দেখাও। কেউ যদি নাচ শিখতে চায়, অনুষ্ঠান করতে চায়, সেলাই শিখতে চায়, পশ্চিমবঙ্গ সরকারের তরফে দীর্ঘ সময় ধরেই স্বনির্ভর গোষ্ঠী অর্থাৎ গ্রুপ যেটাকে বলা হয়, গ্রুপ করে করে তাদেরকে একটা ভাবনা আছে, বিভিন্ন ওয়ার্ডে আছে। তোমাদের এলাকাতেও কি এইটা কি আছে, গোষ্ঠী কনসেপ্ট? গোষ্ঠী কনসেপ্ট আমাদের এলাকাতে নেই। আমরা এটাই দেখি যে যার প্রয়োজন আছে সে আসে, যা শেখার ইচ্ছা আছে সে। সরকারিভাবে তোমরা কি কি সুবিধা পাও? সব রকম সুবিধা পাই, মোটামুটি রেশন কার্ড থেকে শুরু করে, রেশন পাওয়ার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, তারপর হচ্ছে রাস্তাঘাট, আধার কার্ড, ভোটার কার্ড। ইভেন কিছুদিন আমি বলবো যে সুপ্রিম কোর্টের অর্ডারটা ছিল ডিপ্রাইভ ওমেনদের প্রায় 650 আমরা রেশন কার্ড করে দিয়েছি। আচ্ছা, রিসেন্ট। তোমাদের কি আধার কার্ড আছে? সবার আধার কার্ড? ম্যাক্সিমাম আছে, ম্যাক্সিমামের আছে। হ্যাঁ। আবার ভোটার কার্ডও আছে। সবাই কি স্বাস্থ্যসাথী সুবিধা পায়? সবাই পায় না, যারা মোটামুটি আধার কার্ড আছে, পুরনো আছে, রেশন কার্ড আছে, তারা পায়। যদি যার ধরো স্বাস্থ্যসাথী নেই বা আধার কার্ড নেই, তাদের যদি রাত বিরেতে কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটে থাকে, সেক্ষেত্রে তোমাদের উপায় কি? শুধুমাত্র মহকুমা হাসপাতাল এবং মহকুমা হাসপাতাল। এই রিসেন্ট আমি 1 সপ্তাহ আগেরই গল্প, একটা মেয়ে হঠাৎ পেটে ব্যথা হয় এবং তার গাইনো প্রবলেম আছে। তো মেয়েটাকে আমরা প্রথম আমাদের বিধাননগর সাব ডিভিশন হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওনাকে ভর্তি করার পর ডাক্তার বলে এইখানে হবে না অপারেশনটা, তোমরা মেডিকেল কলেজে দেখাও। তো রিসেন্ট তো আরজি করে ঘটনা নিয়ে সবাই তো অনশন করেছিল। তো বাঁকুড়া মেডিকেল কলেজেও ওই সেম, সবাই অনশনে নেমেছিল, কোনো ডাক্তার ছিল না অ্যাভেলেবেল। তো সেই মেয়েটাকে আমরা লাস্টে নিয়ে যাই ওই চিত্তরঞ্জন হাসপাতাল কলকাতা, সেখানে তাকে ভর্তি করি আমরা। এবং সে ট্রিটমেন্ট পাচ্ছে, সুস্থ আছে এখন। মানে সরকারিভাবে সমস্ত রকম সুবিধা? শুধু সরকারিভাবে না, দুর্বার যতটুকু পারে আমাদের কিছু প্রজেক্ট চলে, যেমন মেয়েদের উপরে প্রজেক্ট চলে, ন্যাকো ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন, ওর পক্ষ থেকে একটা প্রজেক্ট চলে। তো সেই প্রজেক্টে কিছু কাজ আছে, যে কাজগুলো আমাদেরকে করতে হয়, যেমন অ্যাডভোকেসি আছে, কোনো যদি আমরা আইসিটিএস নিয়ে যাই কোনো পেশেন্টকে, সেইগুলো রয়েছে। এই সমস্ত সুবিধাগুলো আমরা পাই। আচ্ছা নীলকমল, তুমি একটু আগেই বলছিলে যে তুমি যে সমস্ত জায়গায় প্রজেক্ট ডিরেক্টর ছিলে, এবং তার পরবর্তী সময় আরেকটা কথা হচ্ছিল যে বাঁকুড়ার দিকে যারা যাচ্ছেন তারা কিন্তু সবাই 50 ঊর্ধ্ব। না, বাঁকুড়ার দিকে যারা যাচ্ছে 50 ঊর্ধ্ব, যারা ডিপো যাচ্ছে, দুর্গাপুরে যারা ডিপো যাচ্ছে, এবং প্রায় প্রত্যেকটি যৌনপল্লী এলাকাতেই কিন্তু 50 ঊর্ধ্ব 55 ঊর্ধ্ব অনেক মায়েরাই আছে যারা এই পেশার সঙ্গে যুক্ত। আমার একটা জানার কথা হচ্ছে যে তিনি যৌনকর্মী হন আর তিনি যে কাজের সঙ্গেই যুক্ত থাকুন, সবার কিন্তু সরকারিভাবে একটা নির্দিষ্ট বয়স সীমা আছে 60 বছর। তার সঙ্গে সঙ্গে আমাদের একটা দৈহিক সীমাও আছে, যে একটা সময়ের পর একটা পুরুষ কিংবা মহিলা তিনি একটা বয়সের ঊর্ধ্বে গিয়ে আর কিন্তু তিনি কাজ করতে পারেন না, এবং তার মধ্যে এটা যখন একটা দৈহিক বিষয় এর সঙ্গে যেহেতু জড়িয়ে আছে, এই যে 50 ঊর্ধ্ব মহিলারা, এই যে 60 ঊর্ধ্ব মহিলারা,
এই যে যৌন কর্মীরা, এদের ভবিষ্যৎটা কাটছে কিভাবে? যে মহিলারা আজকে ধরো একটা বয়স সীমার মধ্যে আছেন, তারা পেশার মধ্যে আছেন, তারা পয়সা রোজগার করছেন, ঠিক আছে, তারপরের যে বয়স সীমা 50 ঊর্ধ্ব 60 ঊর্ধ্ব, তাদের জীবনটা চলছে কিভাবে? তাদের কি ব্যবস্থা? সরকারিভাবেই বা তারা কি করছেন, কিছু পাচ্ছেন কিনা? দুর্বারই তাদের কোনো ব্যবস্থা করছে? তাদের জীবনটা চলছে কি করে? প্রথমে তো বলবো যে সমস্ত যারা যারা ডোনেশন করেন আমাদেরকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ যে কথাটা রাষ্ট্রপতি এখনই তুললো, আমি বলবো যে সরকারিভাবে আমরা যে বিধবা ভাতাটা হয় সেটা আমরা 60-এর ঊর্ধ্বে করে দিই, করে দেওয়া হয়। হ্যাঁ, আচ্ছা, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে তার সাথে সাথে আমাদের কাছে যে বললাম যে যারা বিধবা ভাতাটা তো ঢোকে ব্যাংকে, তার মানে আধার কার্ড চাই। আধার কার্ড সবার কিন্তু আধার কার্ড নেই, ম্যাক্সিমামের আছে। আচ্ছা, বেশ। তো ওই যে যারা ডোনেশন আমাদেরকে করেন, ডোনেশন বলতে যারা ত্রাণ দেন, তো ত্রাণটা পুরোটাই কিন্তু আমরা বয়স্কদের ভিতরে ভাগ করি। আচ্ছা, রিসেন্ট দুর্গাপুজো সামনে আছে, কোন একটা সংস্থা থেকে আমরা শাড়ি আমাদেরকে ডোনেশন করবে। আমরা কিন্তু আগেই নাম আছে ওনাদের, বয়স্কদের, তারা শাড়িটা পরবে, পুজোর সময় তারাও আনন্দ করবে, এবং তার সাথে সাথে প্রায় 150 খানেক বাচ্চাদের জামা কাপড়ও আসবে। তো যারা যারা ডোনেশন করছেন আমাদেরকে করে, প্রতিবারেই করে, বাচ্চাদেরকে নতুন নতুন জামা কাপড় দুর্গাপুজোয় পরানো। সারা বছরই বিভিন্ন সংস্থাই, সারা বছরই বিভিন্ন সংস্থা আসে আমাদের কাছে। তো সেখান থেকেই ভগবানের নাম করে আমরা মোটামুটি তাদেরকে সাহায্য করতে পারি। এটা আজ থেকে নয়, প্রায় যখন থেকে দুর্বার তৈরি হয়েছে তখন থেকেই চলে আসছে। আচ্ছা, এই যে আধার কার্ডের বিষয়টা তুললে, আধার কার্ডে কিন্তু একটা গার্জিয়ানশিপের ব্যাপার আছে, এইটা কিভাবে হচ্ছে? এটা আধার কার্ডের ক্যাম্প করিয়েছিলাম অনেক দিন আগে, প্রায় বছর দুয়েক হয়ে গেল, বছর দুয়েকের বেশি হবে। আধার কার্ডের একটা ক্যাম্প করিয়েছিলাম, যে ক্যাম্পে আমাদের যে কমিশনার ম্যাডাম ছিল ডিএনসি, সেই কমিশনার ম্যাডাম এবং তৎকালীন সময়ে কমিশনার ম্যাডামের ইয়েতে হয়েছিল, এবং ওই ধর্মেন্দ্র যাদব উনি হেল্প করেছিলেন পুরো জিনিসটা। তো যারা যারা দেখলাম আমরা স্থানীয়, প্রায় আজ 20 বছর 25 বছর ধরে আমাদের এলাকায় রয়েছে, আধার কার্ড নেই তাদের। আবার রিসেন্ট একটা সুপ্রিম কোর্টের অর্ডারও এসেছিল যে তাদেরকে সব রকম সুবিধা, সরকারি প্রকল্প তারা যেন যৌনকর্মীরা পেয়ে থাকে। তো আমরা তারই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা সমস্ত মেয়ে, যেমন রেশন কার্ড 650 মতো করে দিয়েছিলাম ডিপ্রাইভ ওমেনদের, এবং আধার কার্ডের জন্য ক্যাম্প করিয়েছিলাম। তারপর ভোটার কার্ডে যখন কাজ হয় তখন কাজ করি। স্বাস্থ্যসাথী যখন দুয়ারে সরকার বসে, দুয়ারে সরকারে আমরা আলাদাভাবে একটা টেবিল বিছিয়েছিলাম দুর্বারের পক্ষ থেকে, যেখানে যৌনকর্মীরা আসবে এবং ওদের ফর্ম ভরে দেওয়া হবে এবং ওরা ফর্মে গিয়ে জমা করবে। আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, আমার একটা দীর্ঘ সময় ধরে একটা জানার ইচ্ছে, এবং আজকের যে অনুষ্ঠান আমাদের গতকাল থেকেই যে স্ক্রল চলছে, আমাদের একজন দর্শক বন্ধুও জানতে চাইছেন। দুটো প্রশ্নই আছে আমি, এবং একটু আগে কথাটা উঠেওছে। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি তোমার কাছ থেকে জানতে চাইছি, বাবু এটা একটা যৌনপল্লী এলাকার খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটু জানতে চাইছি বাবু কালচার বিষয়টা কি, এটা জিনিসটা কি? এটা হচ্ছে জানতে চাইছি, মানে এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আমি ওই রাফ ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে চাইছি না, ওকে, খারাপ ভাষায় একটা বলে ওইখানে এলাকায়, তো ওইটাকেই দুর্বার সুন্দরভাবে বাবু বলে। বেশ, বাবু হচ্ছে বাংলা কথায় ভাড়া করা স্বামী। ভাড়া করা স্বামী, আচ্ছা। তো আমরা একটা জিনিস প্রথম থেকেই বলে আসছি যে যৌনপল্লীতে যে সমস্ত যৌনকর্মী মায়েরা বা দিদিরা আসেন, তারা কিন্তু ভালোবাসার অভাব আছে, তাদের ভিতরে একটা বিশাল বিশালভাবে ভালোবাসার অভাব আছে, যে তাদেরকে কেউ ভালোবাসবে, সে ঠিকমতো খেয়েছে কিনা, সে ঠিকমতো কারোর সাথে ঘুরতে যেতে পারছে কিনা, মানে একটা যে কি বলে একটা বন্ধুত্বের ছোঁয়া, তো সেইটা মেয়েদের ভিতরে থেকে থাকে। আবার সব কাস্টমারের সাথে তো সে আর মানে ফিলিংসটা আসে না, তো কেউ একজন স্পেশাল থাকে যাকে সে ঘুরতে চায়, তার সাথে দুবেলা কাটাতে চায়, তার সাথে একসাথে শোয়া পর্যন্ত থেকে, মানে খাওয়া থেকে শোয়া, সকাল থেকে রাত পর্যন্ত তার সাথে কাটাতে চায়। এই যে বাবু কালচার আমরা জানি, এবং তুমিও খুব ভালো করে জানো, যে বাবু কালচার কিন্তু শুধুমাত্র যৌনপল্লী এলাকাতেই আছে এমনটা কিন্তু নয়। এই বাবু কালচারকে কেন্দ্র করে কিন্তু সারা ভারতবর্ষে বিভিন্ন সময় আমরা বিভিন্ন দুর্ঘটনা দেখেছি, আমরা মার্ডার পর্যন্ত দেখেছি, অনেক রকম দুর্ঘটনা ঘটেছে। আমি জানতে চাইছি যে এই যে বাবুরা, অর্থাৎ দুর্বারের কাছে এটা তথ্য তো নিশ্চয়ই আছে যে কোন মহিলা আছেন আমার এলাকায়,
অর্থাৎ আমার যৌনপল্লী এলাকায় বা আমার যে জায়গা আছে, কোন বাবুরা এখানে পার্মানেন্ট তার কি কোনো তথ্য তোমাদের কাছে আছে দুর্বারের কাছে? যদি কোনো দুর্ঘটনা অঘটন ঘটে যায় তাহলে কি সেটা দুর্বারকে সঙ্গে সঙ্গে বা স্থানীয় যে ফাঁড়ি বা প্রশাসন তারা কি সঙ্গে সঙ্গে এটা কি লোকেট করতে পারবেন যে ওই মহিলার বাড়িতে ওই বাবুরই মানে উনি যাতায়াত, এটা কি কনফার্ম হতে পারে? আজকে মোটামুটি যখন এসআরবি বোর্ড তৈরি হয় 2002-এ, তো বোর্ড তৈরি হওয়ার আরও একটা কাজ হচ্ছে, সমাজে যে সমস্ত অসামাজিক ক্রাইমগুলো হচ্ছে, অসামাজিক কাজকর্মগুলো হচ্ছে, সেই কাজকর্মগুলো থেকে কিভাবে যৌনপল্লীটাকে সুরক্ষিত রাখা যায়। তো এই ভাবনা চিন্তা দুর্বার নিয়েছে, দুর্গাপুর দুর্বারই নিয়েছে, এটা বলবো যে এটা আমাদের দুর্গাপুর দুর্বারের আইডল। কারণ কোনো বিভিন্ন যে সমস্ত যৌনপল্লী এলাকা আছে অধিকাংশ জায়গায় কিন্তু এই বাবু কালচার আছে, কিন্তু কোনো জায়গায় কিন্তু বাবুর ডকুমেন্টস নেওয়া হয় না, কিন্তু দুর্গাপুর দুর্বার সমিতি সেটা করে। আচ্ছা, ও আমাদের নিজস্ব রেজিস্টার আছে, সেটা আমি স্পেশালি মেনটেন করি। আচ্ছা, তো ওইটাতে কোনো বাবু দেখলাম যে এরকম রয়েছে, তার সাথে থাকছে, ভাই তোমার সাথে জয়েন্ট ছবি দিতে হবে, এলাকায় তবেই থাকতে পারবে তুমি, নাহলে এলাকায় তোমার থাকার কোনো রকম ইয়ে নেই। যেটা প্রশাসন থেকেও বলা, আমাদের যখন বড় কোনো মিটিং হয় মেয়েদেরকে নিয়ে, কাউন্সিলর থাকে, ধর্মেন্দ্রদা থাকে, এলাকার বড়বাবু থাকে, তো সবারই সামনে ওনারাই ফোর্স করে যে যদি এলাকায় থাকতে হয় দুর্বারে তার সাথে জয়েন্ট ছবিটা দিতে হবে। তো আমাদের কাছে ওই রকম জয়েন্ট ছবি থাকে, ছেলেটার একটা সিঙ্গেল ছবি থাকে এবং ছেলেটার আধার কার্ড, ভোটার কার্ড এবং রেজিস্টারে মেনটেন হয় তার মায়ের নাম, তার বাবার নাম, সে কোথায় থেকে এসছে, কতদিন যাবৎ সে এই এলাকায় আসছে, এগুলো সব মেনটেন হয়। এটা স্পেশালি কিন্তু দুর্গাপুরেই হয়। আচ্ছা, আমরা করে থাকি, আর কোথাও হয় না? আর কোথাও হয় না। তো দুর্গাপুরে যখন হয় তার উদ্যোগটা নিশ্চয়ই দুর্বার নিয়েছে। তাহলে আরও যে অন্যান্য জায়গায় এই ডকুমেন্টসটা মেনটেন কেন করা হচ্ছে না? এই নিয়ে তোমাদের আন্দোলন নেই কেন? অ্যাকচুয়ালি ডকুমেন্টস মেনটেনের কথা অনেকজন বিভিন্ন জায়গায় যেমন রয়েছে, কিছু কিছু জায়গায় যেমন বিষ্ণুপুরের কথা বলি আমি, ওখানে বাবুদেরকে ঢুকতেই দেয় না। ঢুকতে দেয় না? না, থাকতে যাবে না, তোমার থাকা যাবে না। বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম নিয়ম আছে। আবার আসানসোলে কি আছে, কোনো রকম বাবু যদি এসে থাকা শুরু করেছে, লোকাল ফাঁড়িতে জানাতে হবে। আচ্ছা, লোকাল ফাঁড়িতে, হ্যাঁ, নিয়ামতপুর ফাঁড়িতে জানাতে হবে। মানে এক একটা জায়গায় এক একটা রকম সিস্টেম করা আছে। নীলকমল, আজকের যে উন্নত সমাজ ব্যবস্থা, অত্যাধুনিক যুগে একটা কথা বলতে কোনো দ্বিধা নেই এবং বহু মানুষজন বলছেন, পুলিশ প্রশাসন বিভিন্ন জায়গা থেকে একটা তথ্য পাওয়া যাচ্ছে যে একটা সময় এই যে দক্ষিণবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সমস্ত যৌনপল্লী এলাকাগুলো, সেটা দিশা হোক, দুর্গাপুর হোক, শিউড়ি হোক, বিষ্ণুপুর হোক, নদিয়া হোক, একটা বিরাট একটা আধিক্য ছিল, একটা বিরাট হই হই ব্যাপার, আলোর রোশনাই মাতোয়ারা আমরা বলতাম। কোথাও যেন এই উন্মাদনায় ভাটা পড়েছে। এর কারণটা কোথায়? মানে একটা অর্থের একটা হই হই ছিল। সেখানকার যারা যৌনকর্মীরা আসতেন তারা কিন্তু অর্থটাকেও দেখতেন, যারা থাকতেন তাদের মধ্যে কিন্তু অর্থটা একটা খুব বড় ফ্যাক্টর ছিল। এটার আজকের সময়ে এটা কি আদৌ আছে? আর যদি নেই, এই টাকার হই হইটা, এই ফুলঝুরিটা, এটা নেই কেন? দেখুন, আমাকে এই কথাটা যদি বলতে হয় তাহলে আমাকে অনেক গভীরে যেতে হবে। গভীরে যেতে হবে কীরকম? আমাকে এই যে ভালো সমাজ, খারাপ সমাজ বলে যে দুটো রয়েছে, এই দুটোকে আমাকে টানতে হবে। কেউ করে গাছের আড়ালে, কেউ করে সবারই সামনে। যৌনকর্মী দিদিরা যারা রয়েছেন তারা পয়সা দিয়ে বিনোদন করে তাদের কাছ থেকে নিচ্ছে, তাদেরকে তারা একদম স্টাম্প মারা, মাছ খায় সব পাখিতে, কিন্তু মাছরাঙা দোষ হয়। বিভিন্ন রকম দুর্গাপুরের বুকে যদি আমি বলি, যেহেতু কাদর যৌনপল্লীতে এখন কাস্টমাররা বা ইনকামটা কমে গিয়েছে, তার কারণটা হচ্ছে এখন বিভিন্ন রকম হোটেলে, বিভিন্ন রকম পার্লারে, সমস্ত জায়গায় যেভাবে যৌন পেশাটা হচ্ছে, কাস্টমাররা অধিকাংশ সব ওই দিকেই লেলিয়ে থাকছে। প্লাস অনলাইন, এখন অনলাইনের একটা সুবিধা হয়েছে, অনলাইনের সুবিধা, এইগুলো হচ্ছে যৌনপল্লীতে ভাটা পড়ার মূল কারণ। যেমন আমি এই সিটি সেন্টারের বুকেই, আমাদের বিধাননগরের বুকেই বিভিন্ন রকমের ম্যাসাজ পার্লার আছে, সেখানে এরকম গল্প হচ্ছে। হোটেল আছে, দুর্গাপুরের হোটেল আছে, সিটি সেন্টারের হোটেল আছে, এগুলোতে হচ্ছে। এলাকা থেকেও তো কোনো না কোনো মহিলা কারো না কারো আমন্ত্রণে
তিনি তো বাইরে যেতে পারেন না, এখন যায় না, আগে যেত, এখন যায় না। বিশেষ করে যে মার্ডারগুলো হচ্ছে চারিদিকে, সেই জীবনের ঝুঁকি নিয়ে আর কোনো মেয়েরা যেতে চায় না, যেতে চাইছে না। না, এলাকায় ঠিক আছে, তারা 2 টাকা ইনকাম করবে, মানে ক্লায়েন্ট আসবেন, হ্যাঁ, কিন্তু কর্মী ক্লায়েন্টের সঙ্গে যাবে না বাইরে। আগে হতো এটা, কিন্তু এখন নেই, আর এখন কোথাও থেকে আসতে চায় না। নীলকমল, দুর্গাপুজো মানেই হইচই। দুর্গাপুজোর আমোদ প্রমোদ বিনোদনের কিন্তু এটাও একটা মাধ্যম, এবং আমি মনে করি যে এটাও মানুষের কিন্তু একটা দৈহিক চাহিদা। এবং শারদোৎসবের প্রাক্কালে যখন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কোঅর্ডিনেশন মিটিং হচ্ছে, পুলিশের প্রস্তুতি চলছে, প্রশাসনিক প্রস্তুতি চলছে, পুজো উদ্যোক্তাদের প্রস্তুতি চলছে, তোমাদের মধ্যে প্রস্তুতিটা কীরকম? এবার যদি বলো যে কোন প্রস্তুতি, আমরা দেখেছি যে বিশেষত এই দুর্গাপূজার সময় সমস্ত যৌনপল্লী এলাকায়, নিয়ামতপুরে হই হই করা একটা ভিড়, কাদা রোডেও কিন্তু হই হই করা ভিড়, বিভিন্ন বয়সী মানুষজন সেখানে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে মদ্যপান করে যাচ্ছে। টাকা কতখানি তারা রোজগার করতে পারছেন কি পারছেন না সেটা সম্পূর্ণরূপে তোমরা জানো। এই সময় একটা আমরা দেখেছি বিভিন্ন বছর একটা ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয়ে যায়, এবং বহু কম বয়সী ছেলেরা গিয়ে সেখানে একটা আলাদা ধরনের রিয়্যাক্ট করে, প্রচুর মানুষের জমায়েত হয়। এটা কিন্তু প্রতি বছরের একটা সমস্যা বলে আমার যতদূর মনে হয়েছে। আমি জানি না তুমি আমার সঙ্গে কতখানি একমত হবে। স্পেশালি নবমীর দিন এই পরিস্থিতিটা তৈরি হয়, দশমীর রাত্রে এই পরিস্থিতিটা তৈরি হয়। তার জন্য দুর্বারের তরফ থেকে তোমরা কি ধরনের কি প্রস্তুতি নিচ্ছ এবছর? প্রথম কথা, কারণ দেখো 6 বছর আগে কিন্তু তোমাদের ওখানে দুর্গাপুজোটা ছিল না, ফলে তাদের বাইরে সরাসরি বেরিয়ে আসার পরিবেশটাও কিন্তু ছিল না, একটা গোপনীয়তার ব্যাপার ছিল। এখন পুজোটাও আছে, বাইরের মানুষজন বিনোদনের জন্য সেখানে যাবেন। এই দুটোকে যদি আমি এক জায়গায় রাখি, তাহলে তোমরা কি ব্যবস্থা নিচ্ছ? প্রথম কথা তো যে কোনো মুহূর্তে যে কোনো একটা সমস্যা তো হতেই পারে, আমাদের তো চাপ থাকেই প্রতি বছর। সেই বিশেষ করে যদি বলা যায়, দুর্বার অন্য সময় অফিস আওয়ারটুকু দেখে, তারপরে কোনো রকম ভায়োলেন্স হলে তখন যায়। আচ্ছা, কিন্তু মূলত পুজোয় 24x7 আমরা পরিষেবা দিই। আচ্ছা, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আমাদের ঢোকার মানে যৌনপল্লীতে ঢোকার 3টে গেট, 3টে গেটেই প্রহরীরা থাকে। আমাদের যৌনকর্মী দিদিরা যারা দুর্বারে কাজ করে তারা থাকেন, এলাকার ভলেন্টিয়াররা থাকে, তারা ওই 3টে মুখে দাঁড়িয়ে থাকে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা দেখার জন্য, বা কোনো এবার 18 বছরের নিচে কোনো ছেলে আসছে না, দেখেই মনে হয় বাচ্চা ছেলে ঢুকছে, এই এলাকায় ঢোকা যাবে না, চলো বেরো। বা কোনো ফ্যামিলি মানে বউ বাচ্চা নিয়ে দেখছে প্যান্ডেলটা হয়েছে, বউ বাচ্চা নিয়ে ঢুকবো, ঢোকার আগে তাকে অ্যালার্ট করে দেওয়া হয়, দেখো এটা কিন্তু যৌনপল্লী, তুমি যদি ঠাকুর দেখতে চাও দেখতে পারো, কিন্তু কোনো রকম কাস্টমার যদি বাই চান্স তোমাকে কোনো কটূক্তি করে দিল, তুমি কিন্তু তাকে কিছু বলতে পারবে না। এটা থাকে প্রতিটা 3টে গেটেই থাকে। দুর্বারের সঙ্গে যৌথ উদ্যোগে আমরা পদাতিকের কাজটা কি? আমরা পদাতিক তো হচ্ছে যৌনকর্মী সন্তানদের সংগঠন, এবং দুর্বার তো আর একা পুজোটাকে পার করতে পারে না, তার সাথে পদাতিকে যেহেতু মা যদি কোনো কাজ করে, সন্তানকে তো অতি অবশ্যই দরকার পড়ে। একদম। তো সন্তানদের কাজটা হচ্ছে পুজোটাকে অর্গানাইজ করা, পুজোটাকে কিভাবে করব না করব, পুজোটায় কোথায় কি করলে ভালো হয় সে সমস্ত। নীলকমল, আজকের এই বিরাট দুর্মূল্যের বাজার, আমি একটু চাইবো ছবিটা আরও একবার দর্শকদের কাছে তুলে ধরতে, যে দুর্গাপুরে দুর্বার যে সমিতি, যৌনপল্লী এলাকা হিসেবে যেটা পরিচিত কাদা রোড, সেখানে দুর্বারের উদ্যোগে গত 6 বছর ধরে শুরু হয়েছে মা দুর্গার পুজো, এবং এবছরও সেই প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। বর্তমান যা দুর্মূল্যের বাজার, প্রচুর খরচ, এই খরচটা সামলানো যাচ্ছে কি করে? পুলিশের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে, তোমরা তো প্রশাসনের যে 85,000 টাকার যে চেক সরকারিভাবে দেওয়া হচ্ছে, তোমরা কি পাচ্ছ সেই টাকাটা? এছাড়া স্থানীয় যারা ব্যবসায়ী তারা কি কোনো রকমভাবে সহযোগিতা করেন, নাকি পুরোটাই যৌনকর্মীরাই মূলত পুজোর জোগাড়টা? আমরা যেহেতু যৌনকর্মীদের পুজো, পুরো টাকাটা যৌনকর্মীরাই কিন্তু বেয়ার করে। আচ্ছা, সরকারি অনুদান আমরা পাই, এবং অন্য জায়গা থেকে কেউ আমাদেরকে টাকা দেয় না, একটা কোনো সহযোগিতা পাওয়া না, কেউ সহযোগিতা করে না। এটা প্রতিবারেই হয়, কিন্তু আমরা নিজেদের তাগিদে, শুধু আমরা এই দুর্গাপুজোকে পরিপ্রেক্ষিতে করে আমাদের চাঁদা তোলাটা নয়, আমাদের একটা মেয়েরা চাঁদা দেয়, যেটা সবাই মিলে একত্রিত হয়ে একটা মিটিং হয়, মেয়েরা সেখানে বলে যে আমরা এত টাকা করে দেবো এই বছর, সেই টাকাটাকে এক জায়গায় করা হয়, এক জায়গায় করে দুর্গাপুজো যেমন হচ্ছে, দুর্গাপুজোর ঠিক
2 মাস পরে অজ্ঞানকালী পুজো ডিসেম্বর মাসের প্রথম অমাবস্যায় হয়। আমাদের যে জায়গাটাই ইয়েটা আছে, অফিসটা আছে, তার উল্টো দিকে একটা কালী মন্দির আছে, অজ্ঞান কালী মায়ের মন্দির। তো ওই কালী মন্দিরে আমরা প্রতি বছর প্রায় 250 কম্বল যৌনকর্মী দিদিরা দেয় গরিব মানুষদেরকে, এবং প্রায় 2500 লোককে আমরা খিচুড়ি খাওয়াই সেই দিন। পুলিশের তরফ থেকে কোনো রকম কোনো অসুবিধা না, পুজোর সময় ওনারা খুব অ্যাক্টিভ থাকে। যদি কোনো রকম এলাকায় ভায়োলেন্স হলো সঙ্গে সঙ্গে এক ফোনে চলে আসেন তারা। প্লাস তাছাড়া তো প্রশাসনিক দিক থেকে যেমন আছেন, এলাকায় যে সমস্ত আমাদের বোর্ডের লোকরা আছেন, বোর্ডের লোকরাও থাকে, ওনারাও আমাদের সাথে সাহায্য করে। কোনো রকম খারাপ কোনো যদি জিনিস হলো সঙ্গে সঙ্গে ওনারা এসে উপস্থিত হন, আমাদের সাথে কোঅপারেটিভ করেন। এদিক থেকে ফুললি সহযোগিতা আমরা পাই। নীলকমল, আজকে আমাদের হাতে সময় নেই, এবং আমার মনে হয় যে আজকে আমরা প্রায় সমস্ত রকম আলোচনাকে, চুলচেরা বিশ্লেষণকে আজকে রাখতে পেরেছি। এবং আজকে আমিও ভীষণ খুশি যে আজকে আমাদের সঙ্গে নীলকমল মিশ্র। নীলকমল একদিকে দুর্বার যে সমিতি দুর্গাপুর, তার সে মুখ্য ভারপ্রাপ্ত আধিকারিক। সে নিজেও কিন্তু অত্যন্ত গর্বের সঙ্গে বলে যে সে নিজেও একজন যৌনকর্মীর সন্তান, এবং তাতে সে ভীষণ গর্ববোধ করে, এবং সেই কনফিডেন্ট নিয়ে সেই এলাকার যারা মায়েরা, যৌনকর্মী মায়েরা, দিদিরা, বোনেরা, তাদের সঙ্গে 365 দিন 24x7 তার নেতৃত্বে তার পুরো টিম তারা কাজ করে। আমরা প্রত্যাশা রাখি যে দুর্বার তাদের জন্য আরও কাজ করে আরও অনেকটা পথ এগিয়ে চলুক। নীলকমল, আজকে আমাদের সঙ্গে দুর্গাপুজোর আগে স্টুডিওতে থাকার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই। তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি, দুর্বারের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা পদাতিক, এবং তার পাশাপাশি যারা যৌনকর্মী মায়েরা আছেন তাদের জন্য আমাদের আরও একবার শারদ উৎসবের আগে অনেক অনেক প্রণাম। ধন্যবাদ। আপনারা মা, আপনারা প্রত্যেকে ভীষণ ভালো থাকবেন। দর্শক বন্ধুদেরও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে হাতে আর সময় নেই। দিনের বেলা যাদের নিয়ে আমরা কথা বলি, রাতের অন্ধকারে সেখানেই কিন্তু আলোর রোশনায় আমরা অনেকেই মেতে উঠি। তাই নজরটা সরিয়ে নয়, সরাসরি নজর রাখুন তাদের জন্য ভালো কিছু করার, ভালো কিছু উদ্যোগ নেওয়ার। আজকের মতো এক্সপ্রেস অনলাইন এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। নমস্কার। একদম এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।